আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে সেম ওই আচ্ছা আপনারা দেখেন এখানে কন্ডিশন যেমন আমরা এটা কিন্তু এন্ড কন্ডিশন একসাথে দিতে পারি, মানে এখানে এন্ড দিছেন না অনেকে, এন্ড দেওয়া যায় আবার ইনক্লুড করা যায়, কিন্তু এন্ড দেওয়াই বেটার, তাই না? এন্ড দিলে দুটো কন্ডিশন একসাথে কাজ করে, তো এটা হচ্ছে এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ডিসিশন ট্রি, তাহলে আমাদের স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ শেষ। হ্যাঁ, এখন ডিসিশন ট্রি। আচ্ছা ডিসিশন ট্রিটা তাহলে কি? এখন এই ডিসিশন ট্রি ইজ এ ম্যাপ অফ দ্য পসিবল আউটকামস অফ এ সিরিজ অফ রিলেটেড চয়েসেস। তো বেসিক্যালি এখানে পসিবল আউটকাম মানে কি বলেন তো? পসিবল আউটকাম কখন হয়? রাইট, মানে এখানে আমাদের বেসিক্যালি আমরা সম্ভাব্য যে জিনিসটা থাকে, প্রেডিক্টেড আউটকাম যেটাকে বলে, তো আমরা যখন হচ্ছে লজিক ইউজ করব তো তখন আমাদের কয়েকটা আউটকাম আসতে পারে, সেই জিনিসগুলোকে আমরা বলি পসিবল আউটকাম। তো it allows an individual or organization to weigh possible actions against one another based on their cost, probabilities and benefits. A decision tree typically starts with a single node which branches into possible outcomes. Each of those outcomes lead to additional nodes. তাহলে এই যে ডিসিশন ট্রিতে নোড বলতে বেসিক্যালি কি বোঝানো হয়েছে বলেন তো? এই যে নোড বা হচ্ছে ব্রাঞ্চেস, এই জিনিসগুলো প্রত্যেকটা কন্ডিশন বেস করে একটা হ্যাঁ আলাদা আলাদা। আপনি দেখেন একটা কন্ডিশন হইলে আবার নেস্টেড যদি ইকুয়েশন কন্ডিশন হয়, তাহলে একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশন আসতেছে, ওই কন্ডিশন আবার যতক্ষণ পর্যন্ত ট্রু না হয় বা ফলস না হয় ততক্ষণ পর্যন্ত ওখান থেকে ট্রু হলে আবার ওই কন্ডিশনটা ট্রু মানে ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। তো এগুলোকে আমরা বলতে পারি যে একটা ট্রি স্ট্রাকচারে, ট্রি যেমন হচ্ছে ডালপালা আছে, একটা ডালপালা থেকে আরেকটা ডালপালা, তো ওইরকম বেসিক্যালি মেইন আপনার একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে আউটকাম বা এই জিনিসগুলো হয়। তো a square node indicates an action and the circle indicates a condition. এখানে অ্যাকশন আর কন্ডিশন আমি আপনাকে যেটা বললাম যে এই যে স্ট্রাকচার ইংলিশের মধ্যে কি কি আছে, জাস্ট আছে হচ্ছে কন্ডিশন আর অ্যাকশন, ঠিক আছে? আর কিন্তু কিছু নাই। হ্যাঁ আচ্ছা, তো এইখানে আমরা কি বলতেছি যে আমরা স্কয়ার নোড ইন্ডিকেটস অ্যান অ্যাকশন, তাহলে স্কয়ারটাকে আমরা অ্যাকশন বুঝাবো আর সার্কেলটাকে আমরা কন্ডিশন বুঝাবো। তাহলে কন্ডিশনগুলো আমরা কোথায় রাখবো? সার্কেলের মধ্যে রাখবো, আর অ্যাকশনগুলো আমরা স্কয়ার শেপের মধ্যে রাখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ডিসিশন ট্রির এক্সাম্পল। আপনি যদি একটা ডক্টরস ক্লিনিকের কথা চিন্তা করেন, তো ডক্টরস ক্লিনিকের হচ্ছে যে এরা যে কন্ডিশনগুলো আর কি বলতেছে ধরেন, তো কন্ডিশনগুলো দেখেন সার্কেলের মধ্যে রাখছে, আর যে অ্যাকশনগুলো, তাহলে এই যে অ্যাকশনগুলো আমরা কোথায় রাখছি? অ্যাকশনগুলো আমরা রাখছি স্কয়ার শেপের মধ্যে। তাহলে এজ লেস দেন ইকুয়াল 10 বলতেছে, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে নো ফি। এই এজ এর মধ্যে থাকলে তারা রেগুলার হবে, মানে এই এজ যখন তাদের হচ্ছে তাদেরকে আমরা বলতেছি তারা রেগুলার বয়সের লোকজন, তো তাহলে তাদেরকে জন্য হচ্ছে যদি ইয়েস আবার হয় রেগুলার তাহলে 5% ডিসকাউন্ট, আর নো হলে ফুল ফি বলতেছে, ঠিক আছে? তারপর ডক্টর ক্লিনিক হচ্ছে কি বলতেছে যে এজ যদি গ্রেটার দেন 40 হয় তাহলে 10% ডিসকাউন্ট হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি। এখানে ডিসিশন ট্রি আমরা যখন মেক করব জাস্ট আমাদের তাহলে কি কি জিনিস লাগবে? জাস্ট হচ্ছে আমাদের কন্ডিশন আর হচ্ছে অ্যাকশন, তাহলে সার্কেল লাগবে আর স্কয়ার লাগবে। আর এইটা হচ্ছে আমাদের সার্কেল আর স্কয়ারগুলো কি ডিএফডি ডায়াগ্রামে কি কি ছিল, এটাকে আমরা কি বলতাম? প্রসেস, আর এটাকে এনটিটি বলতাম। তাহলে এখন কিন্তু আলাদা জিনিস দুইটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন যদি আমি যেটা আপনারা করলেন অলরেডি স্ট্রাকচার ইংলিশে, সেটাকে যদি আমরা ডিসিশন ট্রিতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন ডিসিশন ট্রিতে কনভার্ট করেন, এটা দেখি ডিসিশন ট্রিতে তাড়াতাড়ি কনভার্ট করেন। হ্যাঁ যেটা করছেন এই এখন যেটা করলেন এটাকে ডিসিশন ট্রিতে কনভার্ট করবেন। এক্সামে এরকমই থাকবে, একটা সিনারিও থাকবে, এখান থেকে ডিসিশন ট্রি, তারপর কি বলবো ওই পাশে কোথায় যেতে হবে? ও ইয়াটা দেখবেন। আচ্ছা এটা দেখি, আচ্ছা এটা দেখেও করতে পারেন, ওই ইয়া থেকেও করতে পারেন, আপনার লজিকটা থেকে তো করা যায়। আচ্ছা দেখেন, তো এখন হচ্ছে আমরা ডিসিশন টেবিল শিখবো। তো ডিসিশন টেবিলটা কি? ডিসিশন টেবিল আর মেথড অফ ডেসক্রাইবিং দ্য কমপ্লেক্স লজিক্যাল রিলেশনশিপ in a precise manner which is easily understandable, and it is useful in situations where the resulting action depend on the occurrence of one several combinations of the independent conditions. এই কথা বলেন না? আচ্ছা তাহলে এখন দেখেন ডিসিশন টেবিলের মধ্যে বেসিক্যালি কি কম্পোনেন্ট থাকবে? কম্পোনেন্ট থাকবে হচ্ছে যে কন্ডিশন স্টার, অ্যাকশন স্টার, কন্ডিশন এনজি আর অ্যাকশন এনজি। বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যদি ডিসিশন টেবিলের মধ্যে কন্ডিশন রাখবো, তারপর অ্যাকশন রাখবো, এন্ড এই কন্ডিশনের এন্ট্রি আর অ্যাকশন এন্ট্রিগুলো বেসিক্যালি এগুলা কি দিয়ে দেওয়া যায় বলুন তো? এই যে এন্ট্রি করতেছি, তার মানে আমরা এখন যখন একটা টেবিল স্ট্রাকচার করব তখন সব সময় একটা কন্ডিশন যখন কাজ করে তখন
করে বেসিক্যালি, তাহলে এই যে একটা কন্ডিশন কাজ করলে একটা যে আপনি টোটাল এই যে একটা ইয়ার তৈরি করছিলেন এখানে যে জিনিসটা ঘটছে দেখেন, যখন একটা কন্ডিশন ইয়েস হয় তখন শুধু ওই একটা কন্ডিশনের ভিতরে ঢুকে আর বাকি কন্ডিশন তো তখন কি থাকে, নো হয়ে যায়, মানে কাজ করে না। তো জিনিসটা হচ্ছে এরকম, আমরা যখন ডিসিশন টেবিলটা ক্রিয়েট করব, এটা যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের কন্ডিশন আর অ্যাকশনের যে স্টেপগুলো থাকবে, মানে কন্ডিশন কতগুলো হচ্ছে আর অ্যাকশন কতগুলো হচ্ছে, সেইগুলো মিলে আমরা কন্ডিশন এন্ট্রি আর অ্যাকশন এন্ট্রি দিব। সো এই অ্যাকশন এন্ট্রিগুলো আর কন্ডিশন এন্ট্রিগুলো আমরা ইয়েস নো দিয়ে দিব, হ্যাঁ, মানে ওয়াই আর এন ইউজ করব। এই জিনিসগুলো ইউজ করে আমরা একটা ডিসিশন টেবিল ক্রিয়েট করতে পারি। তো এই যে দেখেন টেবিলের মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট বলা হচ্ছে, যে কন্ডিশন স্টেপটা থাকবে, এটা যদি আমরা বলি একটা টেবিল, টোটাল টেবিলের হচ্ছে এটা আপনার লেফট আপার পোরশন, লেফট আপার পোরশন। টেবিলের যদি এটা রাইট পোরশন হয় এটা লেফট পোরশন হয়, তাহলে লেফট আপার পোরশনে কন্ডিশন থাকবে আর নিচে থাকবে অ্যাকশন, আর রাইটে থাকবে কন্ডিশন, নিচে থাকবে অ্যাকশন এন্ট্রি। মানে এন্ট্রি বলতে বেসিক্যালি এখানে ইয়েস নো, কোন কন্ডিশন এখন চলতেছে, কোন কন্ডিশন এখন চলতেছে না, সেই জিনিসগুলো আমরা এই ডিসিশন টেবিল থেকে বুঝতে পারবো। কথা কি বোঝা যায়? আপনি এতক্ষণ যে কন্ডিশন আর অ্যাকশনগুলো পাইলেন, কন্ডিশন অ্যাকশনগুলোই তো স্ট্রাকচার্ড ইংলিশে থাকতো নাকি? স্ট্রাকচার্ড ইংলিশে অ্যাকশন আর কন্ডিশন থাকতো। তারপর ডিসিশন ট্রি আমরা মেক করলাম, সেখানেও কি কন্ডিশন আর অ্যাকশন। এই কন্ডিশন অ্যাকশনগুলো আমরা ডিসিশন টেবিলে যখন বসাবো তখন এইভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করব। সেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে আমরা যখন টেবিল আকারে সাজাবো সেই অ্যাকশন আর কন্ডিশনগুলোকে, তার হচ্ছে আমরা লেফট আপার সাইডে থাকবে কন্ডিশন আর লেফট লোয়ারের মধ্যে থাকবে আমাদের, যখন কন্ডিশন যদি 4টা থাকে 4টা কন্ডিশন লিখে ফেলবেন, লেখার পর 5 নাম্বার রো থেকে আপনারা অ্যাকশন লিখবেন। এখন 5 নাম্বার রো থেকে 3টা ধরেন কন্ডিশন অ্যাকশন হলো, 3টা অ্যাকশন লিখলেন। তারপর ডান সাইডে আমরা এখন এই যে কন্ডিশন এন্ট্রি আর অ্যাকশন এন্ট্রিগুলো দিব, যে আমাদের কখন কোন কন্ডিশন কাজ করে, কখন কোন অ্যাকশন কাজ করে। এটা ইয়েস আর নো, ওয়াই আর এন দিয়ে আমরা শুধু ভ্যালুগুলো দিব, যে এখন এই কন্ডিশন চলতেছে, তারপর এখন বাকিগুলো বন্ধ আছে, এটা বোঝানো যাবে। তো আমরা এখন দেখি আগে, আপনারা যদি एग्जांपल দেখলে বুঝতে পারবেন। তো এগুলাই এখানে বলানো হচ্ছে যে y shows the existence of a conditions আর a represents the condition which is not satisfied, মানে n দিয়ে আমরা নো বোঝাচ্ছি, নো দিব কখন, যখন আমাদের ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই, অন্যগুলো হবে না। আর যেই কন্ডিশনটা আমাদের এখন স্যাটিসফাই বা চলতেছে সেই কন্ডিশনটা আমরা y দিয়ে তখন ওই কন্ডিশন এন্ট্রিতে আমরা এটা লিখব, ঠিক আছে? আচ্ছা, আর ব্ল্যাঙ্ক দিতে পারি আমরা। কখনো ব্ল্যাঙ্ক যেটা দিব সেটা হচ্ছে যে ইগনোরের ক্ষেত্রে, যে আমরা দেখতেছি যে এই কন্ডিশনের যে অ্যাকশনটা আছে বা যে জিনিসটা ঘটতেছে সেটা আমাদের ব্ল্যাঙ্ক, এটাতে আমাদের কোনো কাজ করতেছে না, এটা আমরা ইগনোর করতে পারি ওই স্টেটমেন্টটা, ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্রাকচার্ড ইংলিশ ডিসিশন টেবলস এন্ড ডিসিশন ট্রিজ। আচ্ছা, এটা হচ্ছে যে কম্পারিজন অফ স্ট্রাকচার্ড ইংলিশ ডিসিশন টেবলস এন্ড ডিসিশন ট্রিজ। এটা কিন্তু আপনার ডিসিশন টেবিল না, এটা হচ্ছে কম্পারিজন করা হয়েছে। এটা আমরা মানে তিনটা জিনিসের মধ্যে একটা কম্পারিজন, যে কোনটা কোন ক্ষেত্রে ভালো কোনটা খারাপ, এটা আমরা পরে আসি, আগে আমরা ডিসিশন টেবিলটা শিখি, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখো, তাহলে এখন দেখা যায় তো সবার জন্য নাকি? তো এইটা হচ্ছে আমাদের ডিসিশন, এটা ডিসিশন টেবিল কিন্তু এইটা, হ্যাঁ? আর এগুলা কি বোঝা যায়? এগুলা কি লেখা আছে সব এই জায়গায়? এগুলো কি লেখা আছে দেখেন তো একটু। এখানে লেখা আছে যে ইউনিভার্সিটি হ্যাজ দ্য ফলোইং গ্রেডিং স্ট্রাকচার। এখন এই যে গ্রেডিং সিস্টেমটা আপনাকে এই যে একটা ইয়াতে এই টোটাল জিনিসটার নাম কি আমরা বলবো আমাদের ভাষায়? স্ট্রাকচার্ড ইংলিশ কিন্তু না, এখানে তো এই যে সেন্টেন্স একটা ডকুমেন্ট বা প্যারাগ্রাফ আকারে লেখা আছে। এখান থেকে স্ট্রাকচার্ড ইংলিশ আমি করতে পারবো, স্ট্রাকচার্ড ইংলিশ করার পর আমি ডিসিশন ট্রি করতে পারবো, ডিসিশন ট্রি করার পর আমি ডিসিশন টেবিল করতে পারবো, পাবো না? তাহলে আপনাদের কোশ্চেন কিন্তু এইরকম থাকবে, এরকম কোনো কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে আপনাদেরকে সবগুলা ইমপ্লিমেন্ট করা হইতে মানে বলা হবে, ঠিক আছে? তারপর এখান থেকে হচ্ছে যে আর ডাটা ফ্লো ডায়াগ্রাম তো এর আগে আমরা ভালো করে শিখছি, ওই পার্ট আমাদের হয়ে গেছে। তো এখন আমরা দেখেন, আমরা এটার ক্ষেত্রে আগে একটু বুঝি ডিসিশন টেবিলটা কি। তাহলে ইফ দা অবটেন মার্ক ইন এনি সাবজেক্ট বিটুইন 0 থেকে 39, যদি 0 থেকে 39 পায় তাহলে বলা হচ্ছে সেটা এফ গ্রেড। যদি 40 থেকে 49 পায় বলতেছে সি গ্রেড। যদি 50 থেকে 59 পায় তাহলে বলতেছে বি গ্রেড। আর যদি এটা এইরকম 60 থেকে 69 পাইলে এ, আর 69 এর বেশি পাইলে এ প্লাস। আর হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইফ দা প্রেজেন্ট অফ এনি স্টুডেন্ট ইজ লেস দেন 60%, এটা হচ্ছে আলাদা আরেকটা কিন্তু কন্ডিশন। এখানে কন্ডিশনটা আছে যে লেস দেন 60% অ্যাটেন্ডেন্স এন্ড হচ্ছে এন্ড এ টোটাল ক্লাস অফ দেম উইল বি অ্যাওয়ার্ডেড গ্রেড এ, তখন তাকে এফ দেওয়া হবে। এটা কিন্তু নাম্বারের সাথে সম্পর্কিত না, এটা গ্রেডের সাথে ক্লাসের সাথে সম্পর্কিত, ক্লাস অ্যাটেন্ডেন্সের সাথে।
তাহলে কয়টা আছে কন্ডিশন টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নাকি? ছয়টা আছে। চারটে ছয়টার বিপরীতে ধরেন যে ছয়টা অ্যাকশনও আছে নাকি? জি স্যার। এখন তাহলে আমি কি বলছি, বামে লেফট আপারে কন্ডিশন বসাবো নাকি টেবিলে? তাহলে লেফট আপারে কন্ডিশন স্ট্যাব, এই যে কন্ডিশন স্ট্যাব লিখছি, কন্ডিশন স্ট্যাব লিখে কন্ডিশনগুলো বসাইছি। আর নিচে কি লিখছি? অ্যাকশন। অ্যাকশনগুলো হচ্ছে আপনার যেইটা ঘটতেছে, তাহলে সি দিচ্ছেন, বি, এফ দিচ্ছেন, এগুলো লিখবেন এখানে। তাহলে এইখানে এখন দেখেন যে জিনিসটা আপনার মাঝামাঝি আছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স লেস দ্যান 60%। এটা যদিও একটা কন্ডিশনের মধ্যে পড়ছে, কিন্তু মার্ক হচ্ছে আমি যদি এটা বলি, আমরা এখানে সবসময় কি দিয়ে বলছি? এটা মার্ক। এটা মার্ক না, আর এটা অ্যাটেন্ডেন্স। দুইটা জিনিসটা আলাদা না? মার্ক একটা জিনিস আর অ্যাটেন্ডেন্স আরেকটা জিনিস। তাহলে এই যে মার্কের জন্য আমরা কন্ডিশনের মধ্যেই রাখছি, অ্যাটেন্ডেন্সটা কিন্তু কন্ডিশনের মধ্যেই আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেখেন একটু আলাদা করে করে দেওয়া ছিল, মানে আলাদা একটা ইয়ার মধ্যে, এটাকে কি বলে, রো এর মধ্যে। বাট এগুলো এটা কিন্তু বেসিক্যালি কন্ডিশনের আন্ডারেই আছে অ্যাটেন্ডেন্সটা, বাট টপিকটা আলাদা, মানে মার্ক দিয়ে একটা করতেছেন, একটা অ্যাটেন্ডেন্স দিয়ে করতেছেন, বিষয়টা এরকম। আচ্ছা, এখন তাহলে আপনাদের তাহলে টোটাল হচ্ছে অ্যাকশন কয়টা হচ্ছে? ছয়টা। বা কন্ডিশন কয়টা? ছয়টা। তাহলে আমরা ডান দিকে আমরা এখন কলাম নিব কয়টা? ছয়টা নিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত কারো প্রবলেম আছে? আমি মানে টেবিলটা ড্র করা পর্যন্ত, যে টেবিল কিভাবে আসলো এখান থেকে সবাই একটু দেখেন, এটা কিন্তু আসবে, এটা এক্সামে ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডাটা ফ্লো ডায়াগ্রাম এইসব যেগুলো আজকে পড়াচ্ছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন স্যার ওই 6টা না কারণটা কি জানি? 6টা না কারণ এখানে কয়টা আছে? কন্ডিশন বা অ্যাকশন কয়টা আছে? 6টা আছে। আচ্ছা, এখন তো আমাদের এখানে আপনি আগে এগুলো তাকে ফাঁকাই থাকবে, আগে তাকে পূরণ করবেন না। এখন আমার প্রত্যেকটা কন্ডিশন অনুযায়ী আসার পর আমি কোনটা ইয়েস হবে তখন ক্ষেত্রে আমরা সেটা ইয়েস দিব, বাকিগুলো নো দিব। দেখেন, এই যে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি ধরি যে এই প্রথম অ্যাকশন, এটা মানে বেসিক্যালি আমরা যখন সাজাবো, আমরা যখন স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনাকে যখন এরকম দেয়া থাকবে, যেমন আপনারা যেটা করছেন ফার্স্টে স্টেপ বাই অনুযায়ী আসছেন না আবার প্যারাগ্রাফ থেকে, তো এইখানে তো এটা একটা প্যারাগ্রাফ যদি ধরেন তাহলে এটা স্টেপ বাই স্টেপ আসতে হবে না? তাহলে ফার্স্টে কি আছে 0 থেকে 39, তাহলে এই ফার্স্টের অ্যাকশনটা কাজ করতেছে, বাকিগুলো নট অ্যাক্টিভ, মানে এগুলো এখন অ্যাক্টিভ না বলতে আপনি নো, মানে এগুলো এখন কাজ করতেছে না। আর হচ্ছে তো তারপর হচ্ছে কি 40 থেকে 49। আচ্ছা, তাইলে একটা জিনিস লক্ষ্য করেন যে বেশিরভাগ সময় যে যদি আমার একটা কন্ডিশন ট্রু হয় বা ইয়েস হয়, বাকিগুলো কিন্তু সব সময় নো লিখতে হবে বা ফলস লিখতে হবে। তার মানে এই যে আপনি ডিসিশন টেবিলটা যখন জেনারেট করবেন তখন এখান থেকে একজন প্রোগ্রামার বুঝতে পারবে না যে আসলে কি হচ্ছে কাজ। একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন। আমাদের প্রথম আর সেকেন্ডটার কন্ডিশনটা বলি, 0 থেকে 39 এর ক্ষেত্রে প্রথমটা ইয়েস, মানে ফার্স্ট কন্ডিশনটা ইয়েস হয়েছে, বাকিগুলো নো। আর সেকেন্ডার ক্ষেত্রে সেকেন্ডটা ইয়েস হয়েছে, বাকি সব নো। ডান সাইডে আগেরটা এটা ইগনোর হবে। ইগনোর, এই যে এখানে ড্যাশ আছে না, এটা ইগনোরটাই দেয়নি আর কি, এই যে ড্যাশ দিতে ড্যাশটা মিস হয়েছে, এই যে ব্ল্যাঙ্ক, আমি এই যে এটা ইউজ করা যায়, শুধু কি ইয়েস নো বলছি, এটাও বলছি যে ব্ল্যাঙ্ক আমি কখন দিব, যখন এটাকে ইগনোর করব। আচ্ছা, যখন আপনি দেখেন অলরেডি এটা দিয়ে আমার একটা স্যাটিসফাই আছে, এই স্যাটিসফাই থাকার কারণে আমার এইটা আমি আবার ইগনোর করতে পারি না, এটা তো আমি ইগনোর করতে পারি। এটা যদি আমি 101 এর ধরি, এই যে টোটাল কলামটা যদি আমি 101 ধরি, এটা 102 ধরি, এটা 103 ধরি, 104 ধরি, এটা 105 ধরি, এটা 106 ধরি, এই ক্ষেত্রে ধরেন আমরা এটা ইগনোর করছি। আপনি এটা কখন নো লিখবেন জানেন? আপনি এমন যদি কোনো কন্ডিশন থাকে যেটাতে হচ্ছে যে এটা কখনো ঘটতেও পারে, এটা কখনো মানে অ্যাকশনটা কাজও করতে পারে, এই অ্যাকশনটা যদি কখনো ঘটার চান্স থাকে তখন আপনি এখানে মানে নো বাই ইয়েস ইউজ করতে পারেন, সেটা আলাদা কনটেক্সট। এখন আমি যেটা আপনাকে দেখাচ্ছি সিম্পল কনটেক্সট, 0 থেকে 39 হলে এফি হবে, আর আপনার 40 থেকে 49 হলে সি হবে, মানে আমাদের যে কনটেক্সটটা এখানে আছে এই অনুযায়ী আপনার এটা এখানে ইয়েস ওয়াই শুধু একটাতেই হচ্ছে, আর নো হচ্ছে ডান দিকে ফুল, আর এটা ইগনোর হচ্ছে। ইগনোর কিভাবে হইলো? কারণ এটা হওয়ার কি চান্স আছে কোনো, মানে এটা কি এই গ্রেড হওয়ার চান্স আছে, এফ হওয়ার চান্স আছে? 40 থেকে 49 পেলে আমি তো বলতেছি যে এটা কোনো চান্স নাই। আর আমি যদি আমার মডেলটা বা আমার সিস্টেম যদি এরকম হতো যে আমার 40 থেকে 49 পাইলে কখনো এফ হইতে পারে, যদি এরকম আবার থাকতো তখন আমি এটাতে মানে নো অথবা ইয়েস ইউজ করতে পারতাম, মানে অনুযায়ী আমার সিস্টেমের ইমপ্লিমেন্টেশনটা অনুযায়ী বা যদি নেস্টেড ডিফারেন্স থাকতো তাহলে তো জিনিসটা আরো কমপ্লেক্স হতো। হ্যাঁ, নেস্টেড থাকলে কিন্তু কমপ্লেক্স হতো। দেখেন এটা কিন্তু অনেক সিম্পল, মানে জিনিসটা হচ্ছে যে সিম্পল জন্য কিন্তু যখন নেস্টেড থাকবে তখন কি করবে বলেন তো? একটার মধ্যেই কিন্তু ইয়েস অথবা নো আরো একাধিক থাকতে পারে। এই জিনিসটা বুঝতে পারতেছেন? একটা কন্ডিশনের ভিতরে আর একটা কন্ডিশন মানে এই যে একটা রো টোটাল যাচ্ছে আপনার, এই রোটার মধ্যে কয়টা অ্যাকশন আছে? 6টা অ্যাকশন না? এটা হচ্ছে যদি অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3, অ্যাকশন 4, অ্যাকশন 5, অ্যাকশন 6
কলামটা আমরা এইভাবে সাজাইছি তাই না? এখন কলামটার মধ্যে আমরা বলতেছি এখন শুধু আমার একটাই ইয়েস হবে, বাকিগুলো নো হবে। কিন্তু আপনারা যখন নেস্টেড কাজ করবে তখন যদি অ্যাকশন 1 আমি নেস্টেডের মধ্যে অ্যাকশন 1 এন্ড অ্যাকশন 4 যদি কাজ করতো তাহলে এইটাতে ইয়েস এটাতে ইয়েস হইতো, বাকিগুলো নো হইতো। বিষয়টা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে? বোঝাতে পারছি কথা? আচ্ছা, তাহলে এখন এইটা অনেক সিম্পল জন্য আপনার এখানে শুধু একটা করে ইয়েস আসছে, একটা করে ইয়েস আসছে, একটা করে ইয়েস আসছে, বাকিগুলো এই যে এর আগেরগুলো দেখেন ইগনোর হইছে, এর ড্যাশ দিয়ে দিয়েছে বা দেয় এটা, তো ড্যাশ দিয়ে দিলে আপনার সবগুলো ইগনোর, ঠিক আছে? বিষয়টা এরকম, যেগুলাতে নাই, যেগুলোতে ফাঁকা সেগুলো হচ্ছে সবগুলা ইগনোর। আর এই যে ক্রস যেগুলোতে দিয়েছে, ক্রসের মনে হয় একটা ইয়ার ছিল, এই যে ক্রসটা কখন হবে? ক্রস হচ্ছে অর এ চেক মার্ক উইল ডু এগেইনস্ট অ্যাকশন স্টেট ইট ইজ টু বি ক্যারিড আউট। তার মানে এই যে এটা আমরা কখন দিব বলেন তো? এটা কখন দিব? যে অ্যাকশনটা কি পারফর্ম যেটা মানে পারফর্ম হইতাছে, মানে যে অ্যাকশন চলতেছে এখন, রাইট, যে পারফর্মটা এখন এই অবস্থায় চলতেছে এই কন্ডিশনের আন্ডারে, তখন এটা আমরা চেক মার্ক দিয়ে দিব, ঠিক আছে? আর এই ব্ল্যাঙ্ক যদি আপনি ড্যাশ চিহ্ন দেন দিবেন আপনার ইচ্ছা, আর যদি ড্যাশ চিহ্ন না দেন তার মানে এটা আপনি ব্ল্যাঙ্ক করে দিবেন, তার মানে এটাকে আপনি ইগনোর করতেছেন এই কন্ডিশনটাকে। এটা কি একটু কমপ্লেক্স? ডিসিশন টেবিল ইজি না কমপ্লেক্স লাগে? কমপ্লেক্স লাগে। নেস্টেড হলে কমপ্লেক্স, নেস্টেড হলে কমপ্লেক্স হবে, এটাই তো বলতেছি। এক্সামে তো নেস্টেড দেবেন না, এক্সামে তো ভালো কথা বলছেন, তাহলে নেস্টেডই দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা দেখি ওইটা সমস্যা নেই, আমরা দেখবো, আমরা एग्जांपल আরো দেখবো, আমরা তো एग्जांपल আপনাদেরকে শিখাবো, নেস্টেডেরও শিখাবো। एग्जांपल নেক্সটে অনেক বুঝাইতাছে। এটা হচ্ছে ফার্স্ট, তো এইজন্য এটা একদম সিম্পল, ঠিক আছে? আপনাদের তো সব সময় ওই যে যেটা বোঝানো হয় সব সময় সহজ জিনিস দিয়ে বোঝানো হয় না, ছোট থেকে শিখেছি যখন পড়া কি দিয়ে শুরু করছে, এতে কি অ্যাপেল, এতে অ্যাপেল, পরে এ থেকে কি হয়ে গেল, হ্যাঁ পরে অত স্যার শিখাইছিল এরপরে দিছে অন্য কিছু। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা দেখেন, তো এখন এইটা তাহলে এই যে টোটাল টেবিলটা, তাইলে এখন নিচে আসতে হচ্ছে, আমি যদি এই পর্যন্ত তো কারো প্রবলেম থাকার কথা না আছে। এখন আমরা যদি নিচে আসি তাহলে আমাদের নিচে এখান থেকে এখানে কি পার্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন পার্ট। তাহলে এখন কোন অ্যাকশনটা করতেছে দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকশন 1 যদি হয় তাহলে এখন দেখুন এই অ্যাকশনটাই করতেছে, এটা অ্যাকশন 2টা এখন এখানে করতেছে, অ্যাকশন 3 এখানে করতেছে, অ্যাকশন 4 5 6 এরকম জিনিসটা এরকম। তাইলে বুঝাইতে পারছি? তাইলে আর অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এই যে ক্রস গুলো হবে, ক্রসের ক্ষেত্রে অ্যাকশনের ক্ষেত্রে ইয়েস নো লেখার দরকার নেই। যখন যে অ্যাকশন পারফর্ম করবে তখন শুধু হচ্ছে আপনি ক্রস মার্ক দিয়ে দিবেন, মানে ক্রস বা এক্স যেটাই বলেন, তো এই ক্রস মার্কটা তখন অ্যাকশনটা পারফর্ম করতেছে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আর কন্ডিশনের ক্ষেত্রে ইয়েস আর নো আসবে, বুঝাইতে পারছি কথা? তাহলে এইটা হচ্ছে কি ক্লিয়ার হইছে কিনা সবার একটু দেখেন, এটা হচ্ছে একদম বেসিক ডিসিশন টেবিল। স্যার তাহলে টেবিলের ক্ষেত্রে ট্রিটা আগে আইকা তারপরে টেবিলটা বানানো ইজি হয়। হ্যাঁ, ট্রি বানায় ওইটাই তো আমরা এইভাবেই তো দিব। আপনার যদি একটা আপনাদের প্রবলেম দেই, বেসিক্যালি एग्जांपल এরকম একটা দিব, দেওয়ার পর আপনাকে বলবো যে এখান থেকে স্ট্রাকচার ইংলিশ আগে কনভার্ট করবেন, তারপর আপনি এখান থেকে ডিসিশন ট্রি কনভার্ট করবেন, দেন ডিসিশন টেবিলে আসবেন। স্যার স্ট্রাকচার ইংলিশ কি দরকার পড়ে? কারণ আমরা তো প্যারাগ্রাফ থেকে ডাইরেক্ট ট্রিতে যেতে পারি, মানে প্যারাগ্রাফ স্ট্রাকচার ইংলিশ কি দরকার আছে কিনা কেউ একটু বলেন তো? দরকার আছে? যে নন ডিপার্টমেন্টাল সেও কিন্তু নাই, স্ট্রাকচার ইংলিশে অনেক দরকার আছে, স্ট্রাকচার ইংলিশ লাগবে। এখানে তো আপনার প্যারাগ্রাফ, এখানে এই যে প্যারাগ্রাফটা এখানে দেয়া আছে, এটা কি পুরোপুরি একটা প্যারাগ্রাফ কি বলা আছে ভালোভাবে? এটা কিন্তু প্যারাগ্রাফও না, এটা মোটামুটি একটা প্যারাগ্রাফ স্ট্রাকচার ইংলিশের মাঝখানে বলা আছে। এই যখন আমি একদম প্যারাগ্রাফ আকারে বলে দিব তখন তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আগে স্ট্রাকচার ইংলিশে, তারপর না আপনি কনভার্ট করবেন। স্যার এরকম লো হতে পারে যেখানে সবই লো, সবই নো, একটা কন্ডিশন তো একটা কন্ডিশন তো ট্রু হইবে, মানে দরকারই নেই, রাইট, ওই কন্ডিশন তো রাইট, ওই কন্ডিশন তখন তো হবে না, তখন তো এটা এলস এর মধ্যে চলে আসে, তখন তার কন্ডিশন দেই। স্যার এই যে প্যারাগ্রাফটা যা আছে এখান থেকে তো স্যার এই যে আমরা ট্রি আর ওই স্ট্রাকচার ইংলিশ লেখা হবে, তাহলে স্যার এই ডেটার দরকার হবে, চার্টের কি দরকার দেখেন। এখন আপনি যখন আমি বলি এই ডিসিশন টেবিলটা, এটার নাম ডিসিশন টেবিল। ডিসিশন টেবিল একদম আপনার লাস্ট স্টেজ আমাদের যে ভাষা। এখন আপনি বলছেন স্যার আমি এটা কেন করব, তাই না? এখন দেখেন একজন আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, আপনি যখন এখন আপনি প্রোগ্রামার, আপনি কিন্তু এটার সাথে যুক্ত ছিলেন না। প্রোগ্রামাররা বেসিক্যালি এগুলোর সাথে যুক্ত থাকে। আছে কথা বলেন না প্লিজ। এখন আপনার কাছে এটা গেছে, আপনাকে বলা হয়েছে এখন আপনি এই সিস্টেমটা ডেভেলপ করবেন। এখন প্রোগ্রামারের কাজ স্টার্ট হয়েছে। তাহলে আপনি যখন লজিক খাটায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করবেন, এই যে নোগুলো আছে, নোগুলো আপনারা দেখার দরকার নেই। আপনি ইএস গুলো শুধু ইমপ্লিমেন্ট করবেন। আপনি ইএস এর যে কন্ডিশন, এগুলো আপনি শুধু লজিক খাটায় আপনার যে জাভা দিয়ে করলে জাভা দিয়ে করবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট করবেন। বুঝাইতে পারছি কথা? এই জন্য এটা করা হচ্ছে ডিসিশন টেবিল। আর এই ডিসিশন টেবিল থেকে আপনি চিন্তা করেন, আমরা যে স্টেপ বাই স্টেপ শিখতেছি, প্রথমে ডাটা ফ্লো ডায়াগ্রাম শিখলাম,
ডাটা ফ্লো ডায়াগ্রামের যে প্রসেসগুলো আছে আমরা কি প্রসেসের ভিতরে ঢুকছি, প্রসেসের ভিতরে ঢুকি না। এইজন্য আমরা আজকে প্রসেস স্পেসিফিকেশন শিখলাম। প্রসেস স্পেসিফিকেশনের মধ্যে আমরা ফার্স্টে আমরা প্যারাগ্রাফ থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে স্ট্রাকচারিং। স্ট্রাকচারিং আমরা আগে থেকে জানি, সুইডোকোড, এটা আমরা শুনে আসছি। ওইখান থেকে আমরা কি করতেছি, ডিসিশন ট্রি করতেছি। আপনি দেখেন একটা জিনিস থেকে আরেকটা জিনিস যত আপনি বিস্তারিত করতেছেন তত আপনার জিনিসগুলো আরো মানে স্পেসিফাই হচ্ছে, মানে আপনার ভিতরে ঢুকতেছেন, টোটাল জিনিসটা আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনার জন্য লাস্টে গিয়ে যখন আপনি এটা করতেছেন তখনই আপনি বুঝতে পারতেছেন যে যেটা ইয়েস তাহলে আমার এখন সেই লজিকটা খাটাইতে হবে, সেই লজিকগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। স্যার এটা হচ্ছে এই কোডটা মনে লেখা যাবে মানে সার্কুলার স্কয়ার বাদে বুঝি নাই কোনটা। ডিসিশন ট্রি হ্যাঁ উপর এইটা হ্যাঁ সার্কুলার স্কয়ার বাদে লেখা যাবে ওই যে উপরে ও আচ্ছা 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 না এটা হচ্ছে বেসিক্যালি জাস্ট একটু মানে শর্ট ইয়াতে লিখে দিছি। এটা তো ডিসিশন ট্রি দিয়া হয়ই না, কারণ হচ্ছে যে এখানে মানে না এটা দেখেন না আপনারা, এটা জাস্ট হচ্ছে হাতে কলমে জাস্ট তাড়াতাড়ি ইয়া করার জন্য এটা করা হয়েছে। আপনারা যে স্ট্রাকচার আমি শিখাইছি আপনি ওইভাবেই করবেন ডিসিশন ট্রি। এইটা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের এখানে মেইন পারপাস হচ্ছে ডিসিশন টেবিলটা করা, তো জাস্ট ওখান থেকে তাড়াতাড়ি যাতে এক পেজের মধ্যে এটা ড্র করা যায় এই জন্য করা হয়েছে, ঠিক আছে। আপনারা যখন করবেন আপনাদের যেভাবে শেখানো হয়েছে সেভাবে করবেন, এটা ফলো করবেন না ডিসিশন ট্রির ক্ষেত্রে। আর ডিসিশন টেবিলটা এইভাবে ড্র করবেন, ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা যদি দেখেন এখানে কি কোনো নেস্টেড আছে কিনা দেখেন তো, এখানে নেস্টেড নাই। আচ্ছা আচ্ছা এটা একটু দেখেন, এটা একটু আপনারা, আচ্ছা আমি বলি এটা অ্যানসারটা দেখেন না, আপনারা খাতায় হচ্ছে করেন, ট্রাই করেন। ইফ ইনভয়েস টোটাল $3000 আর ওভার ডিসকাউন্ট ইজ 20%, তাহলে এখানে কয়টা আছে কন্ডিশন? কন্ডিশন আগে কয়টা এটা বলেন। একটা দুইটা তিনটা চারটা, না চারটা আছে কন্ডিশন। তাহলে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা কন্ডিশন উপরে, আর নিচেও চারটা অ্যাকশন আছে। তাহলে একটা দুইটা তিনটা চারটা, তাহলে টোটাল অ্যাকশনের অনুযায়ী আমরা কলাম বানাবো, যে কয়টা অ্যাকশন হবে সেই কয়টা কলাম। তাহলে এই নরমাল বিষয়, এটা আগের মতই, এটাকে আর বোঝানোর দরকার আছে না, আগের মতো। নতুন কিছু আছে কিনা দেখে আসি। আচ্ছা এইটাতে কি আছে? এটাতে রুলগুলো তারা এখানে লিখেই দিছে, রুল এখানে লিখছে, ইএস মতো এখানে লিখে না। আচ্ছা এটা বাদ দেন, এটা দেখার দরকার নেই। আচ্ছা এখন এই যে বেসিক্যালি আমি যে দুটো আছে ফার্স্ট দুটো দেখবেন, হ্যাঁ এটা দেখার দরকার নাই। ফার্স্ট দুটো দেখেন, কারণ এখানে বেসিক্যালি রুল 1 আর রুল 2 রুল 3 রুল 4 এগুলাতে ইএস ইএস রাখতে হবে, এগুলো আপনারা এটা হলো দেখবেন, এটা দরকার নেই। एग्जांपल 3টা বাদ দিবেন আপনারা, অ্যাভয়েড করুন। আচ্ছা এখন আমি ইয়াতে আসি, আপনাদের হচ্ছে एग्जांपल করতে হবে, एग्जांपल করতে দিচ্ছি আপনাদের, তাহলে ক্লিয়ার হবে। দেখা যায় লেখা দেখা যায়, আচ্ছা জুম করলে ইয়া হয়ে যাবে।